গত অধ্যায়গুলোতে আমাদের বল, কাজ ক্ষমতা ও শক্তি এবং চাপ এবং বস্তুর বিভিন্ন তরল এবং বায়বীয় মাধ্যমে চাপ কিভাবে রিয়্যাক্ট করে সেটা নিয়ে খুব বিশদভাবে আলোচনা করেছি। এখন আমরা যেহেতু কাজ ক্ষমতা শক্তিতে শক্তির দুইটা রূপ অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তি সম্পর্কে একটা প্রাথমিক বা প্রাইমারি ধারণা পেয়েছি, আমাদের এখন কাজ হবে শক্তির আরেকটি রূপ যেটা কিনা তাপ শক্তি, সেটা সম্পর্কে বিস্তারিতভাবে জানা। তাপ শক্তি শক্তির একটা র ফর্ম, বা র বলতে আমি বুঝাচ্ছি যে এখান থেকে কোনো বস্তু বা কণা ডাইরেক্ট শক্তি কনজিউম করতে পারে। যেমন অন্যান্য অনেক শক্তির ফর্ম আছে যেখান থেকে কোনো বস্তু বা কণা ডাইরেক্ট শক্তি কনজিউম করতে পারতেছে না, কিন্তু তাপ শক্তি এমন একটা র ফর্ম যেখান থেকে বস্তু কণা বা বিভিন্ন বস্তু সরাসরি শক্তি কনজিউম করতে পারে। এখন তাপ শক্তির এই ব্যাপারটা নিয়ে যেই পড়াশোনাটা হয় বিজ্ঞানের যেই শাখায়, সেই শাখাটাকে বলা হচ্ছে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। সো তাপগতিবিদ্যারই জন্য আমার যেই সকল বিষয় জানা দরকার সেই সকল কিছুই আসলে প্রাথমিকভাবে এই অধ্যায়ে ইন্ট্রোডিউস বা পরিচয় করে দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা দেখি আমাদের জন্য এই অধ্যায়ে কি কি ওয়েট করছে। সো তাপ যদি আমরা জানতে চাই তাহলে তাপ সম্পর্কে আমরা আগেই জেনেছি যে তাপ হলো এক ধরনের শক্তি। তো বস্তুর উপর আসলে তাপ কীরকমভাবে রিয়্যাক্ট করে এটাই হলো আমাদের এই অধ্যায়ে বোঝার বিষয়। সো এইখানে একটা ম্যাচের কাঠি দেওয়া আছে যেটা কিনা জ্বলতেছে, তার মানে কি এখানে আলো এবং তাপ শক্তির উৎপন্ন হচ্ছে। এখন দেখো এখানে লিখেছে তাপ এক ধরনের শক্তি। শক্তির ধারণা থেকে আমাদের মনে হতে পারে বেশি তাপ শক্তি থেকে বুঝি সবসময় তাপ কম শক্তির দিকে যায়, কিন্তু এইটা আসলে সত্যি না। কারণ আমরা সবাই জানি যে তাপ আসলে বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে ধাবিত হয়। তাপ শক্তি কোন দিকে যাবে সেটি নির্ভর করে তাপমাত্রার উপর। এই অধ্যায়ে আমরা তাপ কিংবা তাপমাত্রা কিভাবে পরিমাপ করতে পারি এবং দুইয়ের মাঝে কি সম্পর্ক সেটি দেখব। তাহলে তাপ এবং তাপমাত্রা কিভাবে আমরা পরিমাপ করতে পারি সেটা নিয়ে আমরা দেখব। এছাড়াও আমরা আপেক্ষিক তাপ এবং আরও যে বিষয়গুলো আছে তাপ রিলেটেড, এই সকল বিষয় নিয়ে আমরা প্রাথমিকভাবে ধারণা অর্জন করব এবং প্রবলেম সলভিংয়ের মাধ্যমে আমরা আমাদের কনসেপ্টগুলো ঝালাই করে ফেলব। ঠিক আছে? সো তাপ শক্তিটুকু আসলে বস্তুর অণু পরমাণুর গতি বা কম্পন থেকে এসেছে। তাপ দিয়ে কোনো কঠিন বস্তুর অণুগুলোর কম্পন যদি অনেক বাড়িয়ে দেওয়া যায় তাহলে একটি অণু অন্য অণু থেকে সরে যেতে পারে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হতে পারে। এই অধ্যায়ে আমরা কঠিন তরল এবং গ্যাসের উপর তাপের প্রভাব নিয়ে আলোচনা করব। তাহলে কঠিন তরল এবং গ্যাসের উপর তাপের প্রভাব নিয়ে আমাদের আলোচনাটা, এবং এইখানে যে কথাটা বলছে সেটা হলো যদি তাপ আসলে এই যে বস্তুর ভিতরে যে কণাগুলো আছে এই কণাগুলোর গতিশক্তিকে রিপ্রেজেন্ট করে। তার মানে বস্তুর ভিতরে যে কণাগুলো আছে এই কণাগুলো যখন কঠিন অবস্থায় থাকে তখন সেটা তুলনামূলকভাবে কি থাকে, কম গতিশীল থাকে, তুলনামূলকভাবে কম গতিশীল থাকে। তাই কোনো বস্তুর কঠিন অবস্থায় তাপমাত্রা সবচেয়ে কম, এবং এটা যখন একটু বেশি গতিশীল হয় তখন কিন্তু সেটা তরল অবস্থায় যায়। তাই কোনো বস্তুর তরল অবস্থাতে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি, এবং যখন সেটা গ্যাসীয় অবস্থায় যায় তখন সেটা গতিশক্তি সবচেয়ে বেশি, এবং তাপ এবং তাপমাত্রা দুইটাই কিন্তু তখন বেশি হবে। ঠিক আছে? সো এই অধ্যায় শেষে আমরা তাপ এবং তাপমাত্রা এটার কথা বলছি। তাপমাত্রিক ধর্ম অর্থাৎ পদার্থের তাপমাত্রিক যে একটা ধর্ম আছে সেটা নিয়ে আলোচনা করব। বিভিন্ন স্কেল ফারেনহাইট, সেলসিয়াস এবং কেলভিন নিয়ে আলোচনা করতেছি। তারপরে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা, তারপরে তাপীয় প্রসারণ, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, তারপরে প্রসারণ যে সহগ আছে সেটা নিয়ে আলোচনা করব। তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ ব্যাখ্যা করতে পারবো। আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট কি এবং তাপ ধারণ ক্ষমতা কি, এই দুইটা জিনিস নিয়ে একটা আলোচনা হবে। এবং তাপ পরিমাপের মূল নীতি অর্থাৎ ক্যালোরিমিতি সহ আরও যে সকল নীতি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে কি বলছে, পদার্থের অবস্থার পরিবর্তনের তাপের প্রভাব,
এইটা আমরা নিজেরাই ব্যাখ্যা করতে পারবো তখন। তারপরে অবস্থা পরিবর্তন করার জন্য যে সকল পদ্ধতি আছে, অর্থাৎ গলন, বাষ্পীভবন, ঘনীভবন ইত্যাদি ব্যাখ্যা করতে পারবো। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ গলনাঙ্ক কি, গলনাঙ্ক কেন জানা জরুরি, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। গলনাঙ্কের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করতে পারবো, যেটা আমরা গত অধ্যায়ে বলছিলাম যে আমরা পরবর্তী অধ্যায়ে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব এটা ব্যাখ্যা করতে পারবো। স্ফুটন এবং বাষ্পায়ন ব্যাখ্যা করতে পারবো। স্ফুটন কি, বাষ্পায়ন কি, এটা ব্যাখ্যা করতে পারবো। গলন এবং বাষ্পীভবনের সুপ্ত তাপ ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ গলন এবং বাষ্পীভবনের সময় যে একটা তাপ যে পদার্থের অবস্থার পরিবর্তনে ব্যবহৃত হয়, সেই যে সুপ্ত তাপটা আছে সেইটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। বাষ্পায়ন, শীতলীকরণের কারণ ব্যাখ্যা করতে পারবো। বাষ্পায়নের উপর নিয়ামকের প্রভাব ব্যাখ্যা করতে পারবো। তার মানে তাপ রিলেটেড যে সকল প্রাথমিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমি সব কিছুই পড়াশোনা করে ফেলবো, এবং কিছু কিছু আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা সেটা কিন্তু আমরা খুব সহজে ব্যাখ্যা করে ফেলতে পারবো। ঠিক আছে, সো আমরা চলো আগাই। সো আমাদের আজকের প্রথম যেই পার্টটা হলো অধ্যায়, সেটা হলো তাপ এবং তাপমাত্রা। তার মানে আমরা আসলে তাপ কি এইটা জানবো এবং তাপমাত্রা কি এইটা জানবো। তাহলে তাপ কি হইতে পারে, তোমাদের কাছে আমার কোশ্চেন। তাপ হলো এক ধরনের শক্তি যা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে ধাবিত হয়। ঠিক আছে, এখন তোমার কাছে কোশ্চেন আসবে দ্বিতীয়তে যে তাহলে তাপমাত্রা কি। তাহলে তাপমাত্রাটা হচ্ছে তাপের প্রবাহের নির্দেশক। ঠিক আছে, তাপ প্রবাহের নির্দেশক। এখন চলো আমরা দেখি বইয়ের ভাষায় এটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে। আচ্ছা, তাপের ইংরেজি হচ্ছে হিট এবং তাপমাত্রার ইংরেজি হচ্ছে কি, টেম্পারেচার। তাহলে তাপ এক ধরনের শক্তি। আমরা দেখেছি শক্তি কাজ করতে পারে, অর্থাৎ বল প্রয়োগ করে বস্তুকে বলের দিকে সরাতে পারে। যেমন ট্রেন বা গাড়িতে আসলে জ্বালানি তেল জ্বালিয়ে তাপ তৈরি করা হয়, যেটা ট্রেন বা গাড়িকে ছুটিয়ে নিয়ে যায়। সেজন্য আলো, বিদ্যুৎ বা গতিশক্তির মতো আমরা নতুন ধরনের এই শক্তির নাম দিয়েছি তাপ শক্তি। ঠিক আছে, ওকে। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা যদি আণবিক পর্যায়ে দেখতে পেতাম, অর্থাৎ যে কোনো পদার্থের দিকে তাকালেই তার অণুগুলোকে দেখতে পেতাম, তাহলে সম্ভবত তাপশক্তি নামে একটা নতুন নাম না দিয়ে এটাকে গতিশক্তি নাম রেখে দিতাম। অর্থাৎ এখানে যেটা বলছে সেটা হলো তাপশক্তি বলে আসলে আলাদা কোনো শক্তি মানে আমাদের ইন্ট্রোডিউস করার দরকার ছিল না। কেন দরকার ছিল না? কারণ তাপশক্তি আসলে রিপ্রেজেন্ট করে গতিশক্তিকে। কার গতিশক্তিকে রিপ্রেজেন্ট করে? আমরা যে বস্তুটার তাপ শক্তি দেখতেছি বা তাপ দেখতেছি, সেই বস্তুটার অণুগুলোর গতিশক্তিকে সে রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, এবং এখানে আরো লিখছে তার কারণ তাপশক্তি বলতে আমরা যেটা বোঝাই সেটা আসলে পদার্থের অণুগুলোর সম্মিলিত গতিশক্তি ছাড়া আর কিছুই নয়। একটা কঠিন পদার্থে অণুগুলো যখন উত্তপ্ত হয় তখন অণুগুলো নিজের নির্দিষ্ট অবস্থান থেকে কাঁপতে থাকে। যত বেশি উত্তপ্ত হবে অণুগুলোর কাঁপুনি তত বেড়ে যাবে। যদি অনেক বেশি উত্তপ্ত হয় তাহলে অণুগুলো নিজেদের ভেতরে যে আন্তঃআণবিক বল রয়েছে, অণুগুলো সেই বলকে ছাড়িয়ে মুক্ত হয়ে যাবে। অর্থাৎ এখানে বলছে যে আমি যদি একটা বস্তু এখানে নেই এবং এটার ভিতরে তো অবশ্যই অণু আছে অনেক, তাই না? অণু আছে। ধরো আমরা একটা স্মল পোর্শনে চিন্তা করি যে এইখানে ধরো অনেকগুলো অণু আছে। এখন এইখানে যদি আমি তাপ দেই ভাই, এখানে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে কি হবে? তাপ প্রয়োগের কারণে আমরা কি জানতে পারলাম? তাপ আসলে বস্তুগুলোর অণুগুলোর গতিশক্তিকে বাড়ায়। তাহলে এই যে এখানে যে কাঁপতেছিল অণুগুলো কঠিন পদার্থের, তাহলে এই অণুগুলোর কাঁপাকাঁপি আস্তে আস্তে বেড়ে যাবে এবং বাড়তে 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 এইটা এমন একটা পর্যায়ে চলে যাবে যখন এই বস্তুগুলোর ভিতরে যে আন্তঃআণবিক বন্ধনগুলোর কারণে এরা একত্রে আসে, সেই বন্ধনটাও ভেঙে যাবে এবং গতিশক্তির কারণে তারা দূরে সরে যাবে, একজন আরেকজনের থেকে দূরে সরে যাবে। তখনই কিন্তু আমরা বলি যে বস্তুর আসলে অবস্থার পরিবর্তন হয়েছে, অর্থাৎ বস্তুটা কঠিন থেকে এখন তরলে রূপান্তর হয়েছে। তাহলে তখন অণুগুলো এলোমেলোভাবে একে অন্যের ভেতর দিয়ে ছুটাছুটি করতে থাকে, তাদের একটা গতি থাকে, কাজেই এটা গতিশক্তি। যত উত্তপ্ত করা হবে অণুগুলো তত জোরে ছোটাছুটি করে। যদি আরও উত্তপ্ত করা হয় তখন অণুগুলো আণবিক বন্ধন থেকে পুরোপুরি মুক্ত হয়ে যেতে পারে। আমরা তখন সেটাকে বলি গ্যাস। একটা গ্যাসকে যত উত্তপ্ত করা হবে অণুগুলো তত জোরে ছোটাছুটি করবে।
গতি যত বেশি হবে গতিশক্তি তত বেশি হবে। তার মানে অবস্থার পরিবর্তন হইতে হইতে এটা প্রথমে তরল হবে, যদি তরল হইতে পারে, এবং তরলের পরবর্তীতে গ্যাস হবে, এবং গ্যাসীয় অবস্থা তার আর অবস্থার যেহেতু পরিবর্তন হওয়ার সুযোগ নেই, তাহলে তাপ প্রয়োগের কারণে সেটা কি হবে, সেটার অণুগুলো আস্তে আস্তে আরো বেশি গতিশীল হইতে থাকবে। ঠিক আছে, তার মানে প্রথমে কঠিন অবস্থা থেকে সে গতিশীল হওয়ার কারণে তরল অবস্থায় গেল, এবং তরল অবস্থা থেকে আরো বেশি গতিশীল হওয়ার কারণে গ্যাসীয় অবস্থায় গেল, এবং গ্যাসীয় অবস্থায় যাওয়ার পরে আর যেহেতু কোনো অবস্থা নাই, তাহলে কি হবে, গ্যাসীয় অবস্থাতে তার অণুগুলো আস্তে আস্তে আরো জোরে ছোটাছুটি শুরু করবে যদি আমি তাপ প্রয়োগ করতেই থাকি। আচ্ছা, এখন দেখো লেখছে, যেহেতু আমরা খালি চোখে অণুগুলোকে দেখি না, তাদের ছোটাছুটি দেখি না, তাই আমরা পরোক্ষভাবে পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করি। আমরা সেটাকে তাপ শক্তি নাম দেই এবং তাপমাত্রা বলে পদার্থের অবস্থা ব্যাখ্যা করার চেষ্টা করি। তার মানে যেহেতু আমরা প্রথমেই অণু বা পরমাণু নিয়ে কাজ করা শুরু করতে পারি নাই, তাহলে আমরা আমরা যেহেতু তাপ সরাসরিভাবে অনুভব করতে পারি, তাই আমরা আসলে তাপ নামে পুরো একটা নতুন বিষয়কে ইন্ট্রোডিউস করছি, যেটা ইন্ট্রোডিউস করার মাধ্যমে কোনো কিছু আসলে রং হয়ে যায় না। তার মানে তাপ আসলে বস্তুর যে গতিশক্তি বা বস্তুর অণুর যেই গতিশক্তি সেটাকে রিপ্রেজেন্ট করতেছে, এবং এইটাকে পরোক্ষভাবে আমরা চিন্তা করে নাম দিয়েছি তাপ। এবং তাপের এই বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য আমরা একটা নতুন রাশি ইন্ট্রোডিউস করছি, যেটার নাম হলো তাপমাত্রা। তাহলে তাপমাত্রা এবং তাপ দিয়ে আমরা বস্তুর অবস্থা বোঝার চেষ্টা করি। কাজে আমরা বলতে পারি পদার্থের অণুগুলোর কম্পন বা গতি কারণে যে শক্তি পাওয়া যায় সেটা হচ্ছে তাপ। তাহলে তাপের সংজ্ঞাটা কিন্তু এখানে দেওয়া আছে। কি বলছে, পদার্থের অণুগুলোর কম্পন বা গতির কারণে যে শক্তি পাওয়া যায় সেটাই হচ্ছে তাপ। যেহেতু একটা শক্তি স্বাভাবিকভাবে অন্য শক্তির মতোই, তাই তাপেরও একক হচ্ছে জুল। শক্তির একক যেহেতু জুল, তাই তাপের এককও জুল। তাপের আরো একটি একক আছে যেটার নাম হলো ক্যালোরি। ঠিক আছে, ক্যালোরি, এই যে CAL। এখন ক্যালোরির একটা ঘটনা আছে, ক্যালোরি দেখবা এইভাবেও লেখে, আবার অনেক সময় ক্যালোরির সাথে কিলো ক্যালোরি মানে একটা প্যাচ পাকায় ফেলে, দেখবা যে এত কিলো ক্যালোরি, আবার অনেক জায়গায় শুধু ক্যালোরি লেখা আছে। এখন ক্যালোরি সি যদি বড় হাতের দেওয়া হয়, তাহলে সেটা হয় কিলো ক্যালোরি। ঠিক আছে, আর যদি সি ছোট হাতে দেওয়া হয় তাহলে সেটা হয় শুধু ক্যালোরি। ঠিক আছে, আচ্ছা, এখন 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হলে যে পরিমাণ তাপের দরকার হয় সেটা হচ্ছে 1 ক্যালোরি, এবং 1 ক্যালোরি হচ্ছে 4.2 জুলের সমান। আচ্ছা, 1 জুল কাকে বলে এটা নিশ্চয়ই আমাদের মনে আছে। 1 জুল হলো আমার সেই পরিমাণ শক্তি যেটা কিনা 1 নিউটন বল প্রয়োগ করে 1 নিউটন বল প্রয়োগ করে কোনো একটা বস্তুর ভরযুক্ত বস্তুর কি সরণ যদি 1 মিটার হয়, তাহলে কি বললাম, 1 নিউটন বল প্রয়োগ করার কারণে কোনো বস্তুর সরণ যদি 1 মিটার হয়, তাহলে আমার যেই পরিমাণ শক্তি দরকার সেইটা হচ্ছে 1 জুল। এবং ক্যালোরির যেই সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা আসলে তাপের মাধ্যমে দেওয়া হয়েছে। ক্যালোরির সংখ্যা হলো 1 কেজি ভরের খেয়াল করো, আবার এখানে দেওয়া আছে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হলে, তার মানে আমি 1 গ্রাম পানি নিব, সেইটার তাপমাত্রা কতটুকু বাড়াবো, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, তাইলে আমার যেই পরিমাণ তাপের দরকার হচ্ছে সেটাই হলো কি, ক্যালোরি। ওকে, এই যে দেখো, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হচ্ছে সেটাই হচ্ছে 1 ক্যালোরি। 1 ক্যালোরি সমান তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট, 1 ক্যালোরি এইটা সমান হলো 4.2 জুল। ঠিক আছে, এখন দেখো, তোমরা হয়তো খাবারের জন্য ক্যালোরি শব্দটি ব্যবহার করতে শুনেছো। ফুড ক্যালোরি বলতে আসলে বোঝানো হয় মানুষ নির্দিষ্ট খাবার থেকে কি পরিমাণ শক্তি পায়, এবং এটার জন্য আসলে কিলো ক্যালোরি বা 1000 ক্যালোরি শব্দ ব্যবহার করা হয়। তবে সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, এখানে আমরা খাবার থেকে পাওয়া শক্তি নয়, তাপ শক্তি নিয়ে আলোচনা করব। তাহলে আমি যেটা বলছিলাম ওইটা আসলে কিলো ক্যালোরি, এবং কিলো ক্যালোরিকে অনেক সময় ক্যাল দিয়েও ডাইরেক্ট লিখে দেওয়া হয়, এবং ওইটার সি বড় হাতের থাকে, খেয়াল করবা। এখন দেখো, অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি নিয়ে কথা বলা হয়েছে, অর্থাৎ পদার্থের মধ্যে যে একটা অভ্যন্তরীণ শক্তি বা একটা ইন্টারনাল এনার্জি থাকে সেটা নিয়ে আমরা দেখব। চলো দেখি বই কি লেখছে।
আমরা যদি তাপকে একটা শক্তি হিসেবে মেনে নেই তাহলে এর সাথে এর পরের যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কিভাবে তাপ শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। তার মানে তাপ যদি আমাদের একটা শক্তি হয়, আমাদেরকে এটা খুব ভালো করে বুঝতে হবে যে তাপ শক্তি আসলে কখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। ঠিক আছে, তাপ শক্তি কখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। সাধারণভাবে আমাদের ধারণা সবসময় শক্তির প্রবাহ হয় বুঝি বেশি শক্তি থেকে কম শক্তিতে। ছোট একটা গরম আলপিনে যে পরিমাণ তাপ শক্তি রয়েছে তার থেকে অনেক বেশি তাপ শক্তি রয়েছে এক গ্লাস পানিতে। কিন্তু গরম আলপিনটা আমরা যদি পানিতে ডুবিয়ে দেই তাহলে কিন্তু আলপিনের অল্প তাপ শক্তি থেকেই খানিকটা চলে যাবে গ্লাসের পানিতে। তার কারণ তাপ শক্তির প্রবাহটা তাপের উপর নির্ভর করে না, নির্ভর করে তাপমাত্রার উপর। তার মানে তাপ শক্তির যে প্রবাহ সেটা আসলে কিরকম এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন দেখো, ধরলাম যে এ বস্তু আর একটা আছে বি বস্তু, এবং এ বস্তুটা এবং বি বস্তুটা এটা তাপ আছে ধরো Q1 এবং Q2। হ্যাঁ, Q1 এবং Q2, এবং ধরলাম যে এ বস্তুর টেম্পারেচার হচ্ছে T1 এবং বি বস্তুর টেম্পারেচার হচ্ছে T2। হ্যাঁ, এখন যদি T1 গ্রেটার দেন T2 হয় এবং এই বস্তুটাকে একটা সুষম কন্ডাক্টর বা পরিবাহী দিয়ে লাগিয়ে দেওয়া হয় বা সংযোগ স্থাপন করা হয়, তাহলে Q1 Q2 সমান বা বড় বা ছোট যাই হোক না কেন এটার উপর ডিপেন্ড করে না। তাপ সবসময় T1 থেকে T2 এর দিকে যাবে, T1 থেকে T2 এর দিকে যাবে। তার মানে তাপ সবসময় কি করতেছে, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে ধাবিত হচ্ছে। তাপ শক্তির উপর সে ডিপেন্ড করতেছে না। ঠিক আছে, যদি ধরলাম যে বি বস্তুতে আসলে তাপ বেশি আছে, বেশি আছে, তাহলে কি হবে? এই যে দেখো, বি বস্তুটা কি Q2, যদি Q2 Q1 এর চেয়ে বড় হয় তাহলেও কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ তাপ আসলে কি বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে প্রবাহিত হয়। যেহেতু T2 এর তাপমাত্রা কম, তাই T1 এর তাপমাত্রা যেহেতু বেশি, তাই T1 থেকে তাপ অলওয়েজ T2 এর দিকেই প্রবাহিত হবে। এটা আর কোনো কিছুর উপরই ডিপেন্ড করতেছে না। তাহলে তাপের পরিমাণের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তাপমাত্রার উপর। দুটো ভিন্ন তাপমাত্রার জিনিস যদি একে অন্যের সংস্পর্শে আসে তাহলে তাপ কোন দিকে যাবে? বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে প্রবাহিত হবে। ঠিক আছে, এবং এটা কতক্ষণ প্রবাহিত হবে? এটা ততক্ষণ তাপটা প্রবাহিত হবে যতক্ষণ না পর্যন্ত T1 সমান T2 হয়। অর্থাৎ যেই মোমেন্টে T1 এবং T2 সমান হয়ে যাবে তখন কিন্তু তাপের প্রবাহ বন্ধ হয়ে যাবে। এবং এইটার উপর একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে যেটাকে বলা হয় যে হিট ডেথ অফ দ্য ইউনিভার্স। এটার সাথে এন্ট্রপির অনেক রিলেশন আছে। তোমরা যারা অ্যাডভান্স পড়াশোনা করতে চাও, তোমাদের কাছে সাজেশন থাকবে যে হিট ডেথ অফ দ্য ইউনিভার্স, এই বিষয়টা নিয়ে তোমরা একটু ঘাটাঘাটি করো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, তাপমাত্রা তরলের উচ্চতার মতো, তাপ তরলের আয়তনের মতো। তাহলে কি বলছে? তাপমাত্রা হচ্ছে তরলের উচ্চতার মতো। কেন তরলের উচ্চতার মতো? দেখো, তরলের উচ্চতা এখানে তরল কি বেশি উচ্চতা থেকে কোন দিকে যায়? কম উচ্চতার দিকে যায়, ঠিক না? তরল কিন্তু সবসময় বেশি উচ্চতা থেকে কি করে? কম উচ্চতার দিকে যায়। তুমি খেয়াল করে দেখো, যদি আমি এই জিনিসটাকে, এই যে স্টপ কর্কটাকে যদি আমি খুলে ফেলি, আমি যদি স্ক্রুটাকে খুলে ফেলি তাহলে কিন্তু বেশি উচ্চতার থেকে পানি বা তরল কম উচ্চতার দিকে ধাবিত হবে। তাহলে এটা দেখো অনেকটা তাপমাত্রার মতো। কিভাবে? বেশি তাপমাত্রা থেকে সেটা কম তাপমাত্রার দিকে প্রবাহিত হচ্ছে। এবং তাপ তরলের আয়তনের মতো। দেখো, এখানে আয়তনটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে না পানি বা তরল কোন দিকে যাচ্ছে। দেখো, এইখানে কিন্তু আয়তন অবশ্যই কম, কিন্তু দেখো এইখানে আয়তন অনেক বেশি। এইখানে আয়তন বেশি হওয়া সত্ত্বেও পানি কিন্তু এই কম আয়তন থেকে বেশি আয়তনের দিকে প্রবাহিত হচ্ছে। তার মানে পানিটা আসলে বা তরলটা আসলে ডিপেন্ড করতেছে কিসের উপর?
তার উচ্চতার উপর, এবং তাপের প্রবাহটাও আসলে ডিপেন্ড করতেছে কিসের উপর? তাপমাত্রার উপর। কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে, বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হচ্ছে, এবং এটা ততক্ষণই প্রবাহিত হবে যতক্ষণ না দুই জায়গার তাপমাত্রা সেম হয়। তার মানে এইখানেও তরলটা ততক্ষণ প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত না দুইজনের উচ্চতা সেম হয়। তাহলে দেখা যাবে যে এই মোমেন্টে আসলে দুই জায়গার উচ্চতা সেম, শেষ। তাহলে পানি বা তরলের প্রবাহ থেমে যাবে, আর কোনো জায়গায় প্রবাহিত হবে না। ওকে, তাহলে এখানে দেখেছে আমরা এখন কিন্তু তাপমাত্রা নামের রাশিটি সংজ্ঞায়ন করিনি। তাহলে তাপমাত্রা কি সেটা আমরা একটা ধারণা পাইছি, কিন্তু সেটাকে কিন্তু আমরা ডিফাইন বা সংজ্ঞায়িত করি নাই এখনো। কিন্তু দৈনন্দিন জীবনে এটি এত ব্যবহার করা হয় যে বিষয়টি কি বুঝতে কারো কোনো সমস্যাই হয় না। তার মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে তাপমাত্রা কথাটা বা শব্দটা এত ব্যবহার করি যে এটা আমাদের ইনটুইটিভলি আগের থেকেই আমাদের ব্রেনের মধ্যে একটা ডিফিনিশন দেওয়া আছে, ঠিক আছে? সো পদার্থবিজ্ঞানের ভাষায় বলতে পারি এটা হচ্ছে পদার্থের ভেতরের অনুকার গড় গতিশক্তির একটা পরিমাণ, ঠিক আছে? তার মানে এটা একটা গড় গতিশক্তির একটা পরিমাণ। এখন এটা কি, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি তাপমাত্রা হচ্ছে সেই তাপীয় অবস্থা যেটি ঠিক করে একটা বস্তু অন্য বস্তুর সংস্পর্শে আসলে সেটা তাপ গ্রহণ করবে নাকি তাপ বর্জন করবে। হ্যাঁ, ঠিক আছে, তাপ গ্রহণ করবে নাকি তাপ দেবে নাকি তাপ নেবে। হ্যাঁ, তাহলে বিষয়টা বোঝার জন্য আমরা পানির পৃষ্ঠদেশের উচ্চতার সাথে তুলনা করতে পারি। একটু আগে আমরা তুলনা করলাম, যদি পানির দুটি পাত্রে পানির পৃষ্ঠদেশের উচ্চতা ভিন্ন হয় তাহলে পানির পাত্র দুটিকে একটি নল দিয়ে একত্র করার পর কোন পাত্রে পানি বেশি কোন পাত্রে পানি কম সেটি পানির প্রবাহ ঠিক করবে না। অবশ্যই কথাটা সত্যি যে কোন পাত্রে পানি বেশি আছে কোন পাত্রে পানি কম আছে সেইটার উপর ডিপেন্ড করতেছে না পানি কোন দিকে প্রবাহিত হবে, ডিপেন্ড করবে কোন পাত্রে পানির উচ্চতা বেশি এবং কোন পাত্রে পানির উচ্চতা কম। তাহলে বেশি পাত্রের উচ্চতা থেকে কম পাত্রের উচ্চতার দিকে পানি কি হবে? প্রবাহিত হবে। পানির পৃষ্ঠদেশের উচ্চতা কত তার উপর। তাইলে সবসময় বেশি উচ্চতা থেকে কম উচ্চতায় কি হয়? পানি প্রবাহিত হয় যতক্ষণ না পর্যন্ত দুইটা জায়গায় সমান হচ্ছে। এখানে পানির পরিমাণকে তাপশক্তির সাথে তুলনা করা যেতে পারে, পানির পৃষ্ঠদেশের উচ্চতাকে তুলনা করা যেতে পারে তাপমাত্রার সাথে, ঠিক আছে? তাপমাত্রার বেলাতেও এটি সত্যি যে যতক্ষণ পর্যন্ত না দুইটা বস্তুর তাপমাত্রা সমান হচ্ছে ততটুকু সময় পর্যন্ত কি হবে? তাপ বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় প্রবাহিত হবে। সো আমরা তাপ এবং তাপমাত্রা নিয়ে কিন্তু একটা বেসিক ডিসকাস অলরেডি করে ফেলছি। তাহলে তাপ কি? তাপ হচ্ছে এক ধরনের শক্তি যেটা কিনা আসলে বস্তুর অভ্যন্তরীণ গতিশক্তিকে রিপ্রেজেন্ট করে। আর তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে সে তাপ গ্রহণ করবে নাকি ছেড়ে দেবে সেটা নির্দেশ করে, ঠিক আছে? তাহলে তাপকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? তাপকে আমরা কোনো একটা বস্তুর বা কোনো একটা পানির আয়তনের তরলের আয়তনের সাথে তুলনা করতে পারি। এবং তাপমাত্রা তাহলে কি হবে? তাপমাত্রা হবে ওই তরলের উচ্চতা। এবং তুমি খেয়াল করে দেখো দুইটা আলাদা আলাদা ভরের বা আয়তনের তরল যদি আমরা একটার সাথে রাখি এবং এদের উচ্চতা যদি ডিফারেন্ট হয়, অর্থাৎ এদের তরলের উচ্চতা যদি ডিফারেন্ট হয়, তাহলে এটা কিন্তু ডিপেন্ড করতেছে না যে কম আয়তন থেকে বেশি আয়তনের দিকে যাবে বা বেশি আয়তন থেকে কম আয়তনের দিকে যাবে। এটা কিন্তু এমন না, ব্যাপারটা হবে এরকম যে তরল অবশ্যই উচ্চতা যেখানে পৃষ্ঠতলের উচ্চতা বেশি যেই পাত্রে, সেই পাত্র থেকে কম পৃষ্ঠতল আছে, মানে যেই পাত্রের তরলের পৃষ্ঠতলের উচ্চতা কম সেই দিকে প্রবাহিত হবে। সো আজকে এই পর্যন্তই তাপ এবং তাপমাত্রা নিয়ে ধারণা। পরবর্তীতে আমরা আরও বিস্তারিতভাবে এই সকল বিষয় নিয়ে খুব বিশদভাবে ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করব। সো সেই ভিডিও দেখার আমন্ত্রণ রাখিয়ে আমি আজকের মতো ইতি টানছি। আল্লাহ হাফেজ।